তোমাকে কোনো কাজ করতে হবে না মা, আমাকে দাও। জিসানের মা অর্থাৎ নিজের শাশুড়ি মা মিসেস জেসমিন হোসাইনের কাছ থেকে এমন আন্তরিকতাপূর্ণ কথা শুনে অবাক হয় ক্যামেলিয়া। দুপুরের খাবার তৈরিতে রান্নাঘরে মিসেস জেসমিন হোসাইনকে কিছুটা সাহায্য করতে এসেছিল সে। বাড়িতে থাকতে আমার আম্মু আমাকে কোনো কাজ করতে দিত না। আমাকে কোনো কাজ দিন না মা, আমিও হাতে হাতে করে দিই। ক্যামেলিয়ার সরল স্বীকারোক্তি ও নিষ্পাপ চাহনি দেখে মুচকি হাসলেন মিসেস জেসমিন। ক্যামেলিয়ার দুই গাল ধরে মাধুর্যপূর্ণ হাসি এসে বললেন, এখানেও তোমাকে কোনো কাজ করতে হবে না মা, কারণ এটাও তো তোমার নিজের বাড়ি। আর তুমি আমার মেয়ের মতো, কাজ করার জন্য এই বাড়িতে অনেক কাজের লোক আছে। তবু নিজের বাড়িতে কাজ করলে কোনো ক্ষতি হয় না মা। আপনি যেহেতু আমাকে নিজের মেয়ের মতো ভেবেছেন, আমিও আপনাকে নিজের মায়ের মতো ভেবে আপনার হাতে হাতে টুকটাক কাজ করে দিতে চাই। মিসেস জেসমিনের মনটা খুশিতে ভরে গেল। তার কোনো মেয়ে নেই, একমাত্র আদরের ছেলে জিসান। তিনি ভেবেছিলেন মনের মতো পুত্রবধূ পেয়ে নিজের মেয়ের অভাব মেটাবেন। আল্লাহ তাআলা অবশেষে তার সেই ডাক কবুল করেছেন। আচ্ছা সেটাই হবে, তবে আজকে থেকে আমাকে আপনি না তুমি বলে ডাকবে, কেমন? আর আমিও তোমাকে তুই বলে ডাকবো। ক্যামেলিয়া অশ্রুসিক্ত নয়নে দ্রুত মাথা নেড়ে বলল, অবশ্যই মা, আমি তোমাকে মামুনি বলে ডাকবো। তারপর একটু থেমে বলল, আচ্ছা মামুনি, আজকে সকালে এত বেলা হয়ে গেছিল অথচ আমাদের ডাকুনি কেন? জিসান আমাদের ডাকতে মানা করেছিল, বলেছিল গতকাল সকাল থেকে তুই পরপর কয়েকবার দুর্বল হয়ে গিয়েছিলি, তাই সকাল সকাল ঘুম থেকে যেন তোকে তাড়াতাড়ি ডেকে না তুলি। ক্যামেলিয়া অবাক হয়ে গেল। তার গোমরা মুখ ও কিউট হাজব্যান্ড যে তাকে নিয়ে এতটুকু ভেবেছে সেটা ভেবেই তার মনটা পুলকিত হয়ে উঠল। আবার গতকাল রাতের কথা মনে পড়তেই লজ্জায় মিয়ে গেল সে। শুনেছি তোমার ছেলে নাকি আর্মি অফিসার। আর্মি অফিসারদের তো অনেক কাজ করতে হয়, আবার তাদের বেশি দিন ছুটিও থাকে না। মিসেস জেসমিন সবজি কাটতে কাটতে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, হ্যাঁ সেটাই, একমাত্র ছেলে, ভেবেছিলাম সব সময় চোখের সামনে থাকবে, কিন্তু সেটা আর হলো কই। বছরখানেক আগে ছেলে জেদ ধরেছিল যে ডিফেন্সে জব করবে, অথচ আগে ডিফেন্সের নামেই সে শুনতে পারতো না। তার বাবার ব্যবসা সামলাবে বলেছিল, হঠাৎ করে কি হয়েছিল কে জানে, ছেলে আমার মরিয়া হয়ে পরিবার পরিজন ছাড়তে উঠে পড়ে লাগলো। আমি আর ওর বাবা শত চেষ্টা করেও আটকাতে পারিনি। আর এখন আমার ছেলেটা মাসের পর মাস কাজের চাপে বাইরেই কাটিয়ে দেয়, এরপর হাতে 1-2 সপ্তাহ অথবা বছরের 1.5-2 মাসের ছুটি নিয়ে বাড়িতে আসে। এবারও হয়তো সর্বোচ্চ 1.5 কি 2 মাসের ছুটি নিয়ে এসেছে। তোমার ছেলে তাহলে কোথায় থাকে? সবসময় কি একা একাই থাকে? ঢাকাতেই সরকারি কটেজে থাকে, একাই থাকে। এবার হয়তো তোকেও নিয়ে যাবে তার সাথে। ক্যামেলিয়া মনোযোগ সহকারে সবটা শুনল। আর কোনো কথা না বলে মিসেস জেসমিনকে হাতে হাতে এটা ওটা এগিয়ে দিতে লাগলো। মিসেস জেসমিনের পাশাপাশি বড় পরিসরের কিচেন রুমটাতে আরও কয়েকজন কাজের মহিলা রান্না করছে। আজকে এত ভালো ভালো খাবার দাবার রান্না করেছো যে, কোনো মেহমান আসবে নাকি? বাড়ি ভর্তি মেহমান তো এখনও রয়েছে, কিন্তু আজকে স্পেশাল গেস্টরা আসবে। কারা? রান্না করতে করতে মিসেস জেসমিন ক্যামেলিয়ার উদ্দেশ্যে বললেন, তোর বাবা মা ভাই, সাথে তোর চাচা চাচিরাও আসবে। মুহূর্তেই ক্যামেলিয়ার মুখটা আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। সে লাফিয়ে উঠে মিসেস জেসমিনকে পেছন থেকে জড়িয়ে ধরল। মিসেস জেসমিন মুচকি হাসলেন, মনে মনে বললেন, আগামীকাল আবার রিসেপশনের প্রিপারেশন নিতে হবে, কত কাজ। একটু সাবধানে দেখে শুনে চলাফেরা করুন মিস। আচ্ছা, আপনার নামটা কি? কিয়ারাকে এক হাত ধরে জড়িয়ে রেখে কথাটা জিজ্ঞেস করলো সাফওয়ান। মূলত কিয়ারা তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামছিল, আর সাফওয়ান সেদিক দিয়েই ভিতরে প্রবেশ করছিল। সিঁড়ির প্রান্তে কিয়ারাকে হোঁচট খেয়ে পড়ে যেতে দেখে সাফওয়ান দ্রুত ছুটে এসে তাকে ধরে ফেলে। এক হাতে তার কয়েক কেজি মিষ্টির প্যাকেট, অন্য হাতে সে পড়ে যেতে নেওয়া কিয়ারাকে জড়িয়ে ধরে রেখেছে। তার বাবা মা এবং অন্যান্য আত্মীয়রা কিছুক্ষণ আগেই ভেতরে চলে গিয়েছেন। সেই কেবল সবার পিছনে রয়ে গিয়েছিল। কিয়ারা সাফওয়ানের থেকে সরে গিয়ে নিজেকে ধাতস্থ করে চোখ ছোট ছোট করে বলল, বাঁচানোর জন্য শুক্রিয়া, কিন্তু আমার নাম জেনে আপনার কাজ কি? আপনি কে? আমার পরিচয় জেনে আপনার কাছকে। তার কথা তাকেই ফিরিয়ে দেওয়ার জন্য বেশ চড়ে যায় কিয়ারা। নাকের পাটাতন ফুলিয়ে সাফওয়ানের দিকে আঙ্গুল উঁচিয়ে সে বলল, শুনুন। শোনার জন্যই তো দাঁড়িয়ে রয়েছে। আপনি সারাদিন যা ইচ্ছে বলুন,
আমি শোনার জন্য ওদের আগ্রহে দাঁড়িয়ে রয়েছি। মুখে টেরিয়ে স্মাইল নিয়ে কথাগুলো বলল সাফওয়ান। কিয়ারা 2 হাতে মাথা চেপে ধরে চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে রাগ কন্ট্রোল করে বলল, আপনার মতলব কি বলুন তো? এজন্যই মেয়ে মানুষের সাথে তর্ক করে না, জাস্ট আপনার নামটা জানতে চেয়েছি। আর আপনি আমার কাছে মহাভারতের কাহিনী জানতে চাচ্ছেন। অবশ্য আমার কোনো আপত্তি নেই, চলুন কোথাও বসে আপনার সব প্রশ্নের উত্তর দিচ্ছি। ও, আপনি কি সাধু পুরুষ নাকি? কথায় কথা পেঁচাচ্ছেন। কোথা পেছালে যদি আপনার উপস্থিতি পাওয়া যায় তাহলে কোথা পেছানোই ভালো। সাফওয়ান একই ভঙ্গিমায় কথাগুলো বলল। কিয়ারা চোখ ছোট ছোট করে সন্দিগ্ধ কণ্ঠে বলল, ফ্ল্যাট করছেন? আপনি যা ভাবেন তাই। কিয়ারা কিছুক্ষণ বিরক্ত চোখে সাফওয়ানের দিকে তাকিয়ে থাকে, তারপর কোনো কথা না বলে সোজা সামনের দিকে এগিয়ে যেতে থাকে। সাফওয়ান চারপাশ পর্যবেক্ষণ করে কাউকে না দেখে একটু জোরে চেঁচিয়ে বলে ওঠে, আরে আসল জিনিসই তো জানা হলো না, আপনার নামটা তো বলে যান। কিয়ারা চোখ গরম করে তার দিকে একটা রাগী লুক ছুঁড়ে মারে। সাফওয়ান এটা দেখে ফিক করে হেসে ফেলে, মনে মনে আওড়ায়, মিস রাগিনী, নাম তো বললেন না। আমি বরং একটা নাম দিয়ে দিই, তেজস্বিনী। হ্যাঁ, আচরণের সাথে হ্যাঁ একদম পারফেক্ট নাম। যা ছাস রে বাবা। জিসানদের বাসার বিশাল বড় ডাইনিং টেবিল জুড়ে খেতে বসেছে সদ্য আত্মীয় হওয়া 2 পরিবার। আজ প্রথমবারের মতো আত্মীয়তার সম্পর্ক নিয়ে ক্যামেলিয়া ও জিসানের পরিবার একত্রিত হয়েছে। সেই সাথে জিসান ও ক্যামেলিয়াদের পরিবারের গুটি কয়েক আত্মীয়রাও রয়েছেন। ছোটরা খাওয়া শেষ করার পর বড়রা সবাই খেতে বসেছেন। এতক্ষণ যাবৎ তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন। ক্যামেলিয়া জেদ করে তার শাশুড়ি মায়ের সাথে সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে। জিসান সবার সাথে কুশল বিনিময় করে অনেকক্ষণ আগেই খেয়ে দিয়ে রুমে চলে গেছে। মিসেস জেসমিনের জোড়াজোড়িতে ক্যামেলিয়াকেও জিসানের সাথে খেতে হয়েছিল। নিজের মেয়েকে এরকম সুখী অবস্থানে দেখে প্রচণ্ড আত্মতৃপ্তি পেলেন নাজমুল হক ও রেহানা পারভিন। সাফওয়ান অবশ্য আড়ালে আবডালে বোনকে অনেকবার এটা সেটা নিয়ে টিস করেছে, এটা পারে না ওটা পারে না বলে খেপিয়েছে। সবার আড়ালে 2 ভাই বোনের খুনসুটি চলেছে অনেকক্ষণ যাবৎ। তবে বোনের প্রতি ভাইয়ের একরাশ দোয়া আর ভাইয়ের প্রতি বোনের মনের খাঁটি ভালোবাসাটা অপ্রকাশিতই রয়ে গেল। খাবার সার্ভ করা হয়ে গেলে মিসেস জেসমিন ক্যামেলিয়াকে বিশ্রামের জন্য জোর করে তার রুমে পাঠিয়ে দিলেন। খাওয়া শেষে ড্রয়িং রুমের সোফায় বসে নাজমুল হক জিসানের বাবা মিস্টার আফরান হোসাইনকে বললেন, অবশেষে আমরা আত্মীয় হয়ে গেলাম। কখনো ভাবতেও পারিনি ভাগ্য আমাদের এই পর্যন্ত নিয়ে আসতে পারে। আফরান হোসেন বললেন, এই মুহূর্তে আমি তোমার পরিবারের সাথে আত্মীয়তার সম্পর্ক স্থাপন করে সবচেয়ে বেশি শান্তি অনুভব করতে পারছি। কিন্তু আফসোস একটা রয়ে গেল, এটা আরও বছরখানেক আগে হলে আমাদের মধ্যে তিক্ত অতীতটা আর থাকতো না। নাজমুল হক একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আসলে ভুলটা আমারই হয়েছিল আফরান। আমি ভুল বুঝে ক্যামেলিয়াকে জিসানের থেকে আলাদা করে দিয়েছিলাম। ভেবেছিলাম এতেই দুজনের ভালো হবে, কিন্তু হিতে বিপরীত হয়ে গিয়ে আমার মেয়েটাই যে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যেতে পারে সেটা কখনো কল্পনাতেও ভাবতে পারিনি। জিসানকে কষ্ট দেওয়ার সাথে সাথে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে আমি আরও বড় একটা অপরাধ করেছি। নিজের মেয়ের কাছে তো মাপ চাইতে পারবো না, তাই জিসানের কাছে অগণিতবার মাপ চেয়েছি। সে আমায় মাপ করে দিয়েছে, এবার তোমরাও আমাকে মাপ করে দাও। আফরান হোসাইন ও মিসেস জেসমিনের দিকে হাত জোর করে করুণ সুরে কথাগুলো বললেন নাজমুল হক। এতে দুজনেই অপ্রস্তুত হয়ে পড়লেন। রেহানা পারভিন মাথা নিচু করে রাখলেন। মিসেস জেসমিন ব্যস্ত কণ্ঠে বললেন, ছিছি ভাইজান, এসব কি করছেন? এমনভাবে বলে আমাদের লজ্জা দিবেন না প্লিজ। আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। আফরান হোসাইন ও মিসেস জেসমিনের কথাই সম্মতি জানালেন। রেহানা পারভিন উদ্বিগ্ন কণ্ঠে বললেন, ক্যামেলিয়া তার এবং জিসানের অতীতের সম্পর্কে কিছু জানতে বা বুঝতে পারেনি তো আপা? ওসব নিয়ে আপনি চিন্তা করবেন না আপা, আমি ওকে কিচ্ছু জানতে বা বুঝতে দেইনি। ওর জন্য ক্ষতিকর হবে এমন কোনো কিছুই ওর আশেপাশে ঘেঁচতে দিব না আমরা। আড়াল থেকে সমস্ত কথাবার্তাই শুনল ক্যামেলিয়া, কিন্তু ঘটনার আগামাথা কিছুই বুঝতে পারল না সে। তবে এটা বুঝতে পারল
তার অতীত নিয়ে বড় একটা রহস্য রয়েছে, যেটা কেউ ওকে জানতে দিচ্ছে না। এই জন্যই মাঝে মাঝে তার স্মৃতির পাতায় আবছায়ার মতো কতগুলো অস্পষ্ট প্রতিচ্ছবি ভেসে ওঠে। এই জন্যই মাঝে মাঝে তার স্মৃতির পাতায় আবছায়ার মতো কতগুলো অস্পষ্ট প্রতিচ্ছবি ভেসে ওঠে। এসব জোর করে মনে করতে গিয়েই ক্যামেলিয়ার শরীর দুর্বল হয়ে যায়। কিন্তু আসলে কি সেসব? ক্যামেলিয়া মনে মনে প্রতিজ্ঞা করে এসব তাকে জানতেই হবে। রুমে ঢুকতেই জিসানকে উপর হয়ে খালি গায়ে শুয়ে থাকতে দেখে পা থমকে যায় ক্যামেলিয়ার। জিসানের চওড়া ও প্রশস্ত পেশিবহুল পুরুষালী পিঠ উন্মুক্ত, নিঃশ্বাসের তালে তালে তার পিঠ তুলছে। ক্যামেলিয়া মন্ত্রমুগ্ধের মতো তার দিকে এগিয়ে যায়। জিসানের কাছে যেতেই পুরুষালী ক্লোনের মাস্কি সুঘ্রাণটা তার নাকে তীব্রভাবে প্রবেশ করে বুক অবধি চলে যায়। জিসানের এক পাশে ফিরে থাকা মায়াবী মুখটা তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করতে থাকে ক্যামেলিয়া। ঝাগড়া ঘন চুলগুলো কপালক হাড় ছুঁড়ে এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই মুহূর্তে ঘুমন্ত জিসানকে দেখতে কি নিষ্পাপ লাগছে। অথচ কে বলবে এই লোকটা জেগে থাকলে সবসময় ঠোঁটকাটা কথা বলে তাকে লজ্জা দেয়, তাকে সবসময় আতঙ্কিত করে রাখে, আর সুযোগ পেলেই ভালোবাসাময় অত্যাচারে ভরিয়ে দেয়। ক্যামেলিয়া অনেকক্ষণ যাবৎ জিসানের দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে। মনে মনে ভাবতে থাকে এই লোকটা এত সুদর্শন হতে গেল কেন। কেন না চাইতেও তার অবাধ্য দৃষ্টিজোড়া এই মুখেই বারবার থমকে যায়। আবার ভাবতে থাকে সারা রাত কি লোকটা ঘুমায়নি নাকি, এখন এত পড়ে পড়ে ঘুমাচ্ছে। তারপরে হঠাৎ মনে পড়ে গেল তার জিসান কাল সারা রাত না নিজে ঘুমিয়েছে আর না তাকে ঘুমাতে দিয়েছে। ফজরের দিকে তাদের দুজনেরই চোখ লেগে এসেছিল। এসব ভাবতেই লজ্জায় আড়ষ্ট হয়ে যায় ক্যামেলিয়া। আমাকে দেখা শেষ হলে আর লজ্জা পাওয়া শেষ হলে এবার আমাকে জড়িয়ে ধরে ঘুমাতে পারেন মিস ক্যামেলিয়া। ঘুম ঘুম কণ্ঠে জিসানের গম্ভীর পুরুষালী কথাগুলো শুনে থতমত খেয়ে যায় ক্যামেলিয়া। জিসান তার দিকে অনুভূতিহীন নিষ্প্রাণ চোখে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তার মানে আপনি এতক্ষণ জেগেছিলেন? তোমার পদধ্বনি, গায়ের ঘ্রাণ আর উপস্থিতির জানান পাওয়া মাত্রই আমার অবচেতন মন আমাকে ঘুম থেকে জাগিয়ে তুলেছে। এরপর এক টানে ক্যামেলিয়াকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয় জিসান। ক্যামেলিয়া হুড়মুড়িয়ে জিসানের বুকে পড়ে গিয়ে হকচকিয়ে যায়। ক্যামেলিয়া নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে আমতামতা কণ্ঠে বলে, ছাড়ুন প্লিজ, দরজা খোলা, কেউ এসে পড়ে দেখে ফেলবে। জিসান বিরক্ত হয়ে ভ্রুজোড়া কুচকে বলল, আসলে আসুক, দেখলে দেখুক, তাতে আমার কি? আমি আমার বউকে আদর করছি, দ্যাটস ইট। আর তুমি সব সময় আমার থেকে এমন পালাই পালাই করো কেন বলো তো? হাতে হ্যান্ডকাফ লাগিয়ে সব সময় আমার চোখের সামনে বসিয়ে রাখবো বলে দিলাম। ক্যামেলিয়া চোখ বড় বড় করে জিসানের দিকে তাকায়। লোকটাকে রীতিমতো পাগল হয়ে গেল নাকি, কিসব থ্রেট দিচ্ছে। এরপর জিসান ক্যামেলিয়াকে কোলবালিশের মতো জড়িয়ে ধরে তার বুকে মুখ গুজে চোখ বন্ধ করে শুয়ে রইল। আচ্ছা শুনুন না। জিসান চোখ বন্ধ রেখেই ঘুম ঘুম কণ্ঠে বলল, বলো, শুনছি। আমার আগে কি আপনার জীবনে অন্য কোনো নারী এসেছিল? কথাটা শোনা মাত্রই দপ করে চোখ খুলে তাকালো জিসান। ক্যামেলিয়া কিছুটা ভরকে গেল। পরক্ষণেই জিসান আবারও চোখ বন্ধ করে শান্ত কণ্ঠে বলল, ছিল একজন। ক্যামেলিয়া তড়িৎ বেগে জিসানের দিকে তাকালো, কণ্ঠে কিছুটা ঝাঁজ এনে বলল, কে এসে? তাকে আপনি এখনো ভালোবাসেন? সে কে সেটা তো বলা যাবে না, তবে তাকে আমি এখনো ভীষণ ভালোবাসি আর আজীবন ভালোবেসে যাব। ক্যামেলিয়া তীব্র রাগ নিয়ে জিসানের বুকে একটা ধাক্কা মেরে নিজে কিছুটা দূরে সরে এসে চেঁচিয়ে বলল, লজ্জা করে না আপনার? নিজের বউয়ের সামনে পর নারীকে ভালোবাসার কথা বলছেন? এই আপনার চরিত্র, এই আপনার আদর্শ, এই আপনার আমার প্রতি ভালো? বাকি কথাটা আর বলতে পারল না ক্যামেলিয়া, ধরা গলায় বলল, তাহলে আমার প্রতি আপনার আচরণগুলো কি ছিল? শুধুই মোহ আর কামুকতা? কথাগুলো বলে রাগে কাঁপতে লাগলো ক্যামেলিয়া। জিসান নিষ্প্রভ চোখে বিছানার উপর ডান হাতের কনুইয়ের ভর দিয়ে তার উপর মাথা রেখে অপলক দৃষ্টিতে ক্যামেলিয়াকে লক্ষ্য করতে লাগলো। তার মাঝে কোনো ভাবান্তর না দেখে ক্যামেলিয়া কিছুটা শব্দ করে কেঁদে উঠল। জিসান এবার ক্যামেলিয়ার একদম কাছাকাছি এসে আলগোছে তার দুই গালের অশ্রুকণাগুলো যত্ন সহকারে মুছে দিল। ক্যামেলিয়া আবারও তাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, একদম আমার কাছে আসবেন না বলে দিলাম। আপনি যাকে ভালোবাসেন তার কাছে যান। জিসান দুর্বোধ্য হেসে বলল, আর ইউ জেলাস কিউটি পাই? ক্যামেলিয়া হিচকি টেনে কাঁদতে কাঁদতে বলল, বয়েই গেছে আমার জেলাস হতে। আপনার মতো খারুস ব্যাটাকে নিয়ে আমি জেলাস হব? নেভার। আপনি থাকুন আপনার ভালোবাসার নারীকে নিয়ে, আমি চললাম। বলে ক্যামেলিয়া উঠে যেতে নিলেই জিসান তার হাতটা খপ করে ধরে হ্যাচকা টান দিল। মুহূর্তেই টাল সামলাতে না পেরে ক্যামেলিয়া আবারও জিসানের বুকের উপর আছড়ে পড়ল।
জিসান ক্যামেলিয়ার মুখটা নিজের দু হাতের আঁচলায় নিয়ে তাতে অজস্র চুম্বন এঁকে দিয়ে তার কপালে নিজের কপাল ঠেকালো। দুজনের উষ্ণ ও ভারী নিঃশ্বাস একে অপরের মুখে আশ্রে পড়ছে। জিসান শীতল অথচ গভীর মাদকতাময় স্বরে বলতে লাগলো, আমার একমাত্র ভালোবাসা তুমি ছিলে, তুমিই আছো, আর চিরকাল তুমিই থাকবে। কেউ তোমার জায়গা কোনোদিন নিতে পারেনি, আর ভবিষ্যতেও পারবেও না। আমি শুধু এবং শুধুমাত্র তোমায় ভালোবাসি। জিসানের তীব্র অনুভূতিময় কথাগুলো ক্যামেলিয়ার হৃদয়কে সীমাহীন প্রশান্তি দিল। তীব্র শান্তিতে তার দু চোখ আবেশে বুঝে এলো। এক মুহূর্তের জন্য তার মনে হলো তার স্বামী নামক পুরুষটাকে সে বহু যুগ ধরে ভালোবাসে। তার হৃদয়ের এই উথাল পাথাল করা অনুভূতির ঢেউ হয়তো এর আগেও কোনো এক সময় আঘাত থেমেছিল। হোয়াট দ্য হেল, এসব কী ধরনের ম্যানার্স? ক্যামেলিয়ার বান্ধবী ইতি জিসানের বন্ধুদের উপর প্রচণ্ড রেগে চেঁচিয়ে কথাটা বলল। শুধু ইতি নয়, ক্যামেলিয়ার প্রত্যেকটা বান্ধবী প্রচণ্ড রকমভাবে খেপেছে ওদের উপর। অপরপক্ষে তাহমিদের দলের অবস্থা ভাবলেশবিহীন। তারা যেন কিছুই করেনি এমন একটা ভাব ধরে রেখেছে, অথচ কিছুক্ষণ আগেই তারা গোটা 10 স্নো স্প্রে ক্যামেলিয়ার বান্ধবীদের উপর প্রয়োগ করেছে। এতে তাদের ড্রেস আপ, চুল, মেকআপ সহ সব কিছু নষ্ট হয়ে গিয়েছে। নীরব ভাবলেশহীনভাবে বলল, আপনারা বিয়ের গেটে সাজাবাজি করতে পারেন, আর আমরা রিসেপশন পার্টিতে স্প্রে ছড়িয়ে দিয়ে আপনাদের ওয়েলকাম করতে পারি না? এটা কোথাকার আইন বলুন তো? আনিসা দাঁতে দাঁত চেপে বলল, আমাদের ড্রেস আপ, মেকআপ, চুল সবকিছুই নষ্ট করেছেন, এখন এগুলো ঠিক করার ব্যবস্থা করুন। নীলা বলে উঠল, এখন সব ঠিক করার কোনো ওয়ে নাই, তার চেয়ে বরং আমরা সামনাসামনি হিসাব কষে ফেলি। বলে নীলা নিজের পার্স থেকে একটা স্প্রে বের করে বাকিদেরও কিছু একটা ইশারা করলো। মুহূর্তেই 7-8 জনের দল থেকে মেয়েরা একটা একটা করে স্প্রে বের করে সেগুলো ছেলেদের উপর ছুটতে লাগলো। মুহূর্তের মধ্যেই সবগুলো ছেলে স্নোম্যানে পরিণত হলো। মেয়েরা খিলখিল করে হেসে একে অপরের সাথে হাত মেলালো। নীলা ফিচেল হেসে বলতে লাগলো, আগে আন্দাজ করতে পেরেছিলাম এমন কিছু একটা হবে, তাই নিজেও পার্সে এরকম একটা স্প্রে রেখে বাকিদেরও স্প্রে রাখার কথাটা আমি বলে দিয়েছিলাম। দেখছিস বাদরগুলো আমাদের কি অবস্থা করলো? ইচ্ছে করছে সবগুলোকে চিবিয়ে খেয়ে ফেলি, সবগুলো এক একটা বিচ্ছু। রাগে ফুসতে ফুসতে কথাটা বলল মিমি। নীলা বলল, আরে কুল ডাউন বান্ধবী, আমরাও তো ওদের নাজেহাল অবস্থা করে ছেড়ে দিয়েছি। রিসোর্টে মেয়েদের পাবলিক ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়িয়ে প্রত্যেকে নিজেদের মেকআপ, চুল, ড্রেস ঠিক করে নিচ্ছিল। সব কিছু ঠিকঠাক করা হয়ে গেলে ওয়াশরুমের শেষ দিকের একটা তাকে রাখা নিজেদের পার্স আর ব্যাগগুলো নিতে গেলেই চেঁচিয়ে ওঠে সবাই। একটা পার্স আর ব্যাগের অস্তিত্বও সেখানে নেই। কিরে, আমাদের পার্স আর ব্যাগগুলো গেল কোথায়? এগুলো এখানে। ওয়াশরুমের দ্বার প্রান্ত থেকে রাদিফ, তাহমিদ, নীরব সহ আরও কয়েকজন ছেলের মাথা দেখা গেল। তাদের হাতে নীলাদের সমস্ত ব্যাগ আর পার্স। প্রত্যেকটা মেয়ে হতবাক হয়ে হা করে রইল। তারপর একে একে ছেলেদের দিকে দৌড়ে গেল সবাই। ছেলেরাও সামনের দিকে ছুট লাগালো। দৌড়াতে দৌড়াতে রিসোর্টের আঙ্গিনার মধ্যখানে চলে এলো ছেলেরা। মেয়েরা দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে তাদের কাছে নিজেদের ব্যাগ আর পার্টসগুলো চাইলো। আমাদের জিনিসগুলো ভালোই ভালোই দিয়ে দিন বলে দিলাম, না হলে কিন্তু এর ফল ভালো হবে না। চাঁদা লাগবে মানে আপনারা যেমন চাঁদাবাজি করে আমাদের বন্ধুর কাছ থেকে 50,000 টাকা নিয়েছিলেন, এখানেও তেমনই টাকা লাগবে। এখন ফটাফট 50,000 টাকা ঢালুন। এখন এত টাকা আমরা কিভাবে দেব? দাওয়াত খেতে এসেছি, টাকা দেওয়া লাগবে না? তাছাড়া আমাদের বান্ধবী আর দুলা ভাইয়ের জন্য গিফট কিনতেও তো টাকা লেগেছে। বন্ধু, এনারা আমাদের সুন্দরী বেআইন সাহেবা, ওনাদের ক্ষেত্রে একটু ডিসকাউন্ট দেওয়া যেতে পারে? হ্যাঁ, তা অবশ্যই, ঠিক বলেছিস, আমরা ভীষণ দয়ালু মানুষ। আচ্ছা যান, চাঁদার পরিমাণ অর্ধেক করে দিলাম, 25,000 টাকা দিলেই হবে। একটা টাকাও দেব না। তাহলে আমরা আপনাদের পাস ব্যাগ থেকে যা যা জিনিস পাবো সব নিয়ে নিব, সিম্পল। বলে রাদিফরা মেয়েদের পার্স আর ব্যাগগুলো খুলতে গেলেই মেয়েরা প্রত্যেকে সমস্বরে চেঁচিয়ে উঠে বারণ করলো। আনিশা বলল, আচ্ছা ঠিক আছে, আপনাদের টাকা দেব, কিন্তু আগে আমাদের ব্যাগ দিন। আগে টাকা তারপর ব্যাগ।
অগত্যা আনিশারা প্রত্যেকে নিজেদের মধ্যে ভাগাভাগি করে টাকা তুলে 25,000 টাকা তাহমিদের হাতে তুলে দিল। আজ তাদের মুখ গোমরা আর তাতে পরাজয়ের ভাব নিহিত। অপরদিকে ছেলেগুলো প্রত্যেকে হৈ হুল্লোড় করে বিজয় উল্লাস করে উঠল। আজ তাদের প্রতিশোধ সমানে সমান। বসুন্ধরায় জিসানদের 5 একর জায়গা জুড়ে তৈরি নিজেদের রিসর্টে জিসান ক্যামেলিয়ার রিসেপশনের অনুষ্ঠানটা হচ্ছে। চোখ ধাঁধানো তীব্র আলোকসজ্জা আর অত্যাধুনিক ডেকোরেশনে সজ্জিত সমগ্র রিসর্টের ভিতর এবং বাহির। সমগ্র রিসর্টে মেহমানদের আনাগোনায় মুখর। আফরান হোসাইন, তার ভাই এবং জিসানের ছেলে কাজিনরা গেটের সামনে দাঁড়িয়ে আগত মেহমানদের অভ্যর্থনা জানাচ্ছেন। কিছুক্ষণ আগে জিসান স্বয়ং উপস্থিত ছিল, কিন্তু তার বাবা চাচারা তাকে ক্যামেলিয়ার পাশে বসে থাকার জন্য পাঠিয়ে দিয়েছেন। বিশাল বড় অডিটোরিয়াম রুমের একেবারে শীর্ষে ফুলেল সাজে সজ্জিত আকর্ষণীয় স্টেজ করা হয়েছে। সেখানে নববধূ আর তার স্বামী পাশাপাশি সোফায় বসে রয়েছে। তাদের সাথে কাছের আত্মীয় স্বজন ও মেহমানরা এসে ছবি তুলছেন। আবার বিভিন্ন পোজে তাদের কাপল ফটোও তুলে দিচ্ছে ক্যামেরাম্যান। স্টেজের সামনে কয়েক সারির সুসজ্জিত অনেকগুলো চেয়ার বিদ্যমান। সেখানে অতিথিরা বসে রয়েছেন। নতুন জামাই বউয়ের সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেলেই তাদের খাবারের ব্যবস্থা করা হবে। মূলত রিসর্টের সবকিছু কমিউনিটি সেন্টারের মতোই সাজানো হয়েছে। ক্যামেলিয়া আজকে অফ হোয়াইট ও গোল্ডেন কালারের মিশ্রণে তৈরি কারুকাজ করা লেহেঙ্গা পরেছে। চুলগুলো আকর্ষণীয় ও স্টাইলিশভাবে কার্ল করে পিঠময় ছড়িয়ে রাখা, সাথে সাদা ও গোল্ডেন কালার পাথরের ভারী ভারী জুয়েলারি। প্রসাধারণী সাজে পুতুল পুতুল মুখটা আজকে আরও বেশি আকর্ষণীয় লাগছে। অপরদিকে জিসান হোয়াইট শার্ট, ব্ল্যাক ওয়েস্ট কোট, টাই, ব্ল্যাক স্যুট, জিন্স ও শুজ করে রয়েছে। হাতে ব্ল্যাক রিস্ট ওয়াচ, চুলগুলো জেন্টলম্যানদের মতো স্পাইক করা, মুখে হালকা ট্রিম করা চাপধারী। ব্যাস, সুদর্শন জিসানের সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে। জিসান ক্যামেলিয়ার গা ঘেঁষে বসে রয়েছে। এক হাত ক্যামেলিয়ার পেছন দিয়ে তার কোমর জড়িয়ে ধরে রেখেছে সে। এত মানুষ তার ক্যামেলিয়াকে দেখছে, ছবি তুলছে, সেটা তার মোটেও পছন্দ হচ্ছে না। তাতে দাঁত চেপে সবটা সহ্য করছে সে। বাবা মা জোর না করলে সে কিছুতেই এত মানুষের সামনে নিজের একান্ত ব্যক্তিগত প্রিয় মানুষটিকে নিয়ে আসতো না। কেমন আছো ক্যামেলিয়া? হঠাৎই পরিচিত একটা পুরুষ কণ্ঠস্বর ভেসে আসে ক্যামেলিয়ার কানে। জিসানও সেদিকে তীক্ষ্ণ নজরে চোখ ছোট ছোট করে তাকায়। তারা দুজনে মিলে দেখতে পায় ফর্মাল গ্যাটাপে এক সুশ্রী যুবক স্টেজের উপর এসে হাসি মুখে ক্যামেলিয়ার দিকে তাকিয়ে রয়েছে। মুহূর্তেই দাঁতে দাঁত চেপে হাত মুষ্টিবদ্ধ করে নিল জিসান। ক্যামেলিয়াকে আরও নিজের সাথে চেপে নিল। ক্যামেলিয়া অবশ্য সেদিকে পাত্তা না দিয়ে মুখে হাসির রেখা টেনে যুবকটির উদ্দেশ্যে বলল, আরে অপূর্ব যে, কেমন আছো তুমি? যুবকটা ম্লান হেসে বলল, এই তো আছি কোনো রকম। তোমাকে আর ভালো মন্দ কিছু জিজ্ঞেস করব না, কারণ তোমার চেহারা দেখেই বুঝতে পারছি যে তুমি খুব ভালো আছো। তারপর একটু থেমে বলল, প্রায় 1.5 বছর হয়ে গেল তোমার সাথে আমার কোনো যোগাযোগ নেই। তুমি নিজের অ্যাড্রেস চেঞ্জ করে নিলে আর আমিও বিদেশ চলে গেলাম, তাই আর যোগাযোগ করা হয়ে ওঠেনি। দেশে ফেরার পর আন্টির কাছে থেকে শুনলাম তোমার নাকি বিয়ে হয়ে গেছে, তাই ইনভাইটেশন পেয়ে চলে এসেছি। ক্যামেলিয়া হেসে বলল, খুব ভালো করেছো। অপূর্ব এবার জিসানের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিয়ে বলল, হ্যালো লাকি ম্যান, কনগ্রাচুলেশন। জিসান হাত মেলালো না। ঈগল দৃষ্টি নিক্ষেপ করে অপূর্বকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে লাগলো। ক্যামেলিয়ার প্রতি যুবকটার চোখের অন্যরকম অনুভূতি তার মোটেও সহ্য হচ্ছে না। এদিকে জিসান তার সাথে হাত না মেলানোই বেশ অপ্রস্তুত হয়ে হাত সরিয়ে নিল অপূর্ব। সেই সাথে কিছুটা অপমানিত বোধ করলো। তবুও কোনো রকমে মুখে হাসি টেনে এনে ক্যামেলিয়া ও জিসান উভয়ের উদ্দেশ্যে বলল, তোমাদের দাম্পত্য জীবন সুখের হোক। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল। এই যে মিস তেজস্বিনী, একটু দাঁড়ান প্লিজ। পরিচিত এক পুরুষালী কণ্ঠস্বর শুনে থমকে দাঁড়ালো কিয়ারা। পেছনে তাকিয়ে দেখলো সাফওয়ান দৌড়াতে দৌড়াতে তার কাছে আসছে। দৌড়ে এসে কিছুক্ষণ হাঁপিয়ে কিয়ারার দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলো সাফওয়ান। পার্পল কালারের লেহেঙ্গার সাথে হালকা সাজগোজে মেয়েটাকে বেশ মানিয়েছে। কাজল দেওয়া চোখে চিকন ফ্রেমের চশমা আর স্ট্রেট করা চুলগুলো পিঠের মাঝামাঝি অবধি ছড়ানো। এতক্ষণ যাবৎ 2 হাতে লেহেঙ্গা টেনে টেনে হাঁটছিল সে। কিয়ারা ভুরকুচকে চোখ ছোট ছোট করে বলল, কি বলবেন তাড়াতাড়ি বলুন, আমার তাড়া আছে। এত কিসে তারা আপনার সম্পর্কে? আপনি আর আমি বিয়ান হই, আমরা দুজনে তো ফ্রি হয়ে কথা বলতে পারি, তাই না? কিয়ারা কিছুটা ঝাঁঝালো অথচ ভেজা কণ্ঠে বলল, আমার এত ফ্রি হয়ে কথা বলার শখ নেই। আপনি বরং অন্য কাউকে খুঁজে নিয়ে তার সাথে গিয়ে
মন ভরে সারাক্ষণ কথা বলুন। কিয়ারার ঝাঁঝালো কণ্ঠস্বর শুনে সাফওয়ান মনক্ষুণ্ণ ও অপমানিত বোধ করলো। সেই সাথে তার কিছুটা রাগও হলো, কিন্তু পরক্ষণেই নিজের রাগ কন্ট্রোল করে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে শান্ত স্বরে বলল, আপনার কি কোনো কারণে মন খারাপ? সেটা জেনে আপনার কাজ কি? বলে দেখুন না মন খারাপের কথা। বিশ্বস্ত কারোর সাথে শেয়ার করলে মনটা হালকা হয়। আপনি আমার বিশ্বস্ত? বিশ্বাস করতে পারেন, ঠকবেন না। মানুষ যেটা চাই সেটা সবসময় কেন পায় না বলতে পারেন? রিসোর্টের আলো ঝলমলে ছাদের রেলিংয়ের উপর বসে তারাভরা উজ্জ্বল আকাশের এক ফালি চাঁদের দিকে তাকিয়ে উদাস স্বরে কথাটা বলল কিয়ারা। সাফওয়ান তার থেকে এক হাত দূরত্ব বজায় রেখে একইভাবে বসে আকাশের দিকে এতক্ষণ চুপচাপ তাকিয়েছিল। কিয়ারার কথা শোনা মাত্রই তার দিকে ফিরে তাকালো সে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, জীবন এমনই, আমরা যা চাই তা পাই না, আর যা চাই আর যা পাই তা চায় না। রবীন্দ্রনাথের এই বিখ্যাত উক্তিটি আমাদের জীবনের সাথে ভীষণভাবে মিলে যায়। হঠাৎ সাফওয়ান খেয়াল করলো কিয়ারার চোখ পানিতে চিকচিক করছে। সম্ভবত মেয়েটা কান্না করছে অথবা কান্না আটকানোর চেষ্টা করছে। সাফওয়ান তার দিকে কিছুটা ঝুঁকে উদ্বিগ্ন কণ্ঠে বলল, এ কি, আপনি কান্না করছেন মিস রাগিনী? সাফওয়ানের রাগিনী সম্বোধনটাও এই মুহূর্তে খারাপ লাগলো না কিয়ারার। সে দু হাতে চোখ মুছে নাক টেনে বলল, কিছু না, আমাদের শখের কিছু কিছু জিনিস দূর আকাশের ওই চাঁদের মতোই হয়, যা চাইলেও কখনো ছোঁয়া যায় না, পাওয়া সম্ভব হয় না। সেগুলো দূর থেকেই কেবল চোখ ভরি দেখা যায়। সাফওয়ান কিছুক্ষণ চুপ করে থেকে ধীর কণ্ঠে বলল, জানি না আপনি আসলে কিসের কথা মিন করেছেন, কি আপনার দুঃখের কারণ। আপনি যেহেতু আমাকে বলতে চাচ্ছেন না, তাই আমি আর জোর করব না, কিন্তু আমি আপনার একটা হেল্প করতে পারি। কিয়ারা প্রশ্নাত্মক দৃষ্টিতে সাফওয়ানের দিকে তাকালো। সাফওয়ান মৃদু হেসে বলল, আমি কি আপনার ফ্রেন্ড হতে পারি মিস রাগিনী? প্রমিস করছি কখনো আপনাকে আর বিরক্ত করব না, অন্তত আপনার মন ভালো রাখার চেষ্টা করব। কিয়ারা কিছুক্ষণ সাফওয়ানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ছেলেটার সরল ও মায়াবী মুখটাতে কোনো কপটতা খুঁজে পেল না সে। কিছুক্ষণ গভীর চোখে সাফওয়ানের উঠতে থাকা চুল আর তার মুখটা পর্যবেক্ষণ করলো কিয়ারা। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ওকে, তাহলে ডিল ডান। কিসের ডিল? আমরা আজকে থেকে ফ্রেন্ড। এবার ঝটপট আপনার নামটা বলে ফেলুন তো। এই নামটা জানার জন্য কত যে কাঠখড় পোড়াতে হয়েছে তার হিসেব নেই। কিয়ারা ফিক করে হেসে ফেলল। মেয়েটার হাসি ভরা মিষ্টি মুখটা দেখে সাফওয়ানের নিজের ঠোঁটেও হাসির রেখা ফুটে উঠল। কিয়ারার মায়াবী মুখখানি এবং উড়ন্ত চুলগুলো ছুঁয়ে দেওয়ার তীব্র ইচ্ছা থাকলেও সেগুলো অতি কষ্টে দমন করলো সাফওয়ান। আমার নাম কিয়ারা মেহরিন, আপনার? সাফওয়ান হক, ডাক নাম সাফি। বাহ, কিউট নেম। আপনারটাও। আমি কিন্তু আপনার আরও একটা কিউট নিকনেম দিয়েছি। কি সেটা? শুনলে রাগ করবেন না তো? না, বলুন না। তেজস্বিনী। রিসেপশনের অনুষ্ঠান শেষ হওয়ার পরে পোশাক জুয়েলারি খুলে মেকআপ তুলে একটি লেডিস টি শার্ট আর প্লাজো পরে রিসোর্টে তার আর জিসানের জন্য বুক করা রুমটার বিছানায় বসেছিল ক্যামেলিয়া। হঠাৎ কোথা থেকে জিসান ঝড়ের গতিতে ছুটে এসে ক্যামেলিয়াকে বিছানা থেকে টেনে উঠিয়ে দেয়ালের সাথে তার দুহাত চেপে ধরল। ফর্মাল ড্রেস আপ এখনো কিছুই চেঞ্জ করেনি সে। এসব কি করছেন জিসান? ছাড়ুন আমাকে। ক্যামেলিয়া চাপা স্বরে কথাটা বলে উঠল জিসানকে, কিন্তু জিসানের তাতে কোনো হেলদোল নেই। সে ক্যামেলিয়াকে আগের মতোই দেয়ালের সাথে দুহাত চেপে ধরে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে রাখলো। সেই দু চোখ জুড়ে একরাশ রাগ আর হিংস্রতা বিরাজ করছে। ওই ছেলেটা তোমাকে এত ঘনিষ্ঠভাবে ডাকলো কেন? এত কথাই বা বললো কেন? তোমার সাথে কি সম্পর্ক ছিল ওর সাথে তোমার? জিসানের চাপা ক্ষোভ মিশ্রিত শক্ত কণ্ঠের কথাগুলো শুনে তার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল ক্যামেলিয়া। অসহায় কণ্ঠে বলল, এসব কি বলছেন আপনি? ওর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, নেই। আমরা ভার্সিটি লাইফে জাস্ট ফ্রেন্ড ছিলাম। তাহলে ওই ছেলের চোখে তোমার জন্য অন্যরকম অনুভূতি আমি কেন দেখতে পেয়েছিলাম সেটা আমি জানি না, কিন্তু ওর প্রতি আমার কখনো কোনো রকম অনুভূতির সঞ্চার হয়নি। আমি তোমাকে আগেও বলেছিলাম ক্যামিলি, তোমার দিকে যদি কেউ অন্যরকম দৃষ্টিতে তাকায় তাহলে তার চোখ আমি তুলে নিব। ক্যামেলিয়া আতকে উঠে জিসানের দিকে চোখ বড় বড় করে তাকায়। আপনি ওর কোনো ক্ষতি করবেন না প্লিজ, অপূর্ব ছেলেটা খুব ভালো।
নিজের প্রেয়সীর মুখে অন্য কোনো ছেলের প্রশংসা শুনে মাথায় রক্ত উঠে গেল জিসানের। ক্যামেলিয়ার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে সে হাতের বাঁধন আরও জোরালো করে দাঁতে দাঁত চেপে হিংস্র কণ্ঠে বলল, ওই সামান্য বাইরের ছেলের জন্য তোমার এত দরদ? কই, আমাকে ছেড়ে যাওয়ার সময় তো এতটুকু দরদ দেখাওনি তুমি। ক্যামেলিয়া হতভম্ব হয়ে জিসানের দিকে তাকালো। জিসান কিসের কথা বলছে সে কিছুই বুঝতে পারছে না। আপনি কিসের কথা বলছেন জিসান? আমি কিছুই বুঝতে পারছি না। জিসান ক্রোধে মাথা উপর নিচ করতে করতে বলল, হ্যাঁ, সেটা তো এখন আর বুঝতে পারবে না। তুমি তো তোমার অতীত থেকে আমার সমস্ত স্মৃতি অনেক আগেই মুছে ফেলেছো। তোমার অতীতের সাদা পৃষ্ঠায় আমার রঙিন করে দেওয়া কোনো স্মৃতি তো আর অবশিষ্ট নেই। কি ভেবেছো তুমি সেসব ভুলতে পারলেই তুমি বেঁচে যাবে? কখনো না। এই জিসানের কাছ থেকে ইহ জগতে তোমার মুক্তি নেই ক্যামেলিয়া আফরিন। বলে দৃঢ়ভাবে ক্যামেলিয়ার কোমর চেপে ধরে নিজের কাছে টেনে এনে তার ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট দুটো ডুবিয়ে দিল জিসান। সেখানটাই যেন নিজের সমস্ত ক্ষোভ মেটাচ্ছে সে। ক্যামেলিয়া চাপা আর্তনাদ করে অস্ফুট স্বরে গোঙাতে লাগলো। দুই হাত দিয়ে জিসানকে ঠেলে দূরে সরাতে চাইল, কিন্তু জিসানের যেন তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। ক্যামেলিয়ার মৃদু আর্তনাদ আর চোখের নোনা জল উপেক্ষা করে সে ক্যামেলিয়ার হাত দুটো এক হাত দিয়ে পিছমোড়া করে আটকে দিল, অপর হাত দিয়ে শক্তভাবে তার কোমর চেপে ধরে রইল। ক্যামেলিয়ার ঠোঁটে রক্তের স্বাদ পাওয়ার পরও সে কিছুতেই থামল না। বহু বছরের তীব্র আকাঙ্ক্ষিত কিছু না পাওয়ার ক্ষোভ, রাগ, অভিমান আর যন্ত্রণা আজ যেন সে উজাড় করে দিতে চাইল নিজের লাগামহীন কর্মকাণ্ডে। ক্যামেলিয়া, দাঁড়াও বলছি। ভালো হবে না বলে দিলাম। স্ট্যান্ড আপ ইমিডিয়েটলি। নিঃশ্বাসের গতিতে দৌড়াতে দৌড়াতে রাশভারী কণ্ঠে চেঁচিয়ে কথাগুলো বলল জিসান। তার থেকে মাত্র 1.5-2 হাত দূরত্ব বজায় রেখে প্রচণ্ড বেগে ছুটে চলেছে ক্যামেলিয়া। বেশ কিছুক্ষণ যাবৎ দৌড়ে এই মুহূর্তে প্রচণ্ড হাঁপাচ্ছে সে। তলপেট আর পা প্রচণ্ড রকম ব্যথা করছে। নিঃশ্বাসের গতি প্রচণ্ড রকম বেড়ে গিয়েছে, তবুও থামার বিন্দু পরিমাণ লক্ষণ নেই তার মাঝে। তবে শেষ পর্যন্ত তার এই চেষ্টাও ব্যর্থতায় পর্যবসিত হলো। কয়েক সেকেন্ডের মধ্যেই জিসান খপ করে তার বাহু ও কোমর জড়িয়ে ধরল। ইউ সিলি গার্ল, হোয়াট আর ইউ ডুইং? ক্যামেলিয়াকে নিজের দুই বাহু বন্ধনীর মধ্যে শক্তভাবে চেপে ধরে তাতে দাঁত চেপে প্রচণ্ড জোরে ধমকে কথাটা বলল জিসান। ক্যামেলিয়া প্রায় গলার সাথে চিবুক ঠেকিয়ে থরথর করে কেঁপে উঠল। কিছুক্ষণ আগের ঘটনা। রিসর্ট থেকে সপরিবারে বাড়িতে ফিরছিল জিসানদের পরিবার। সবাই আগে বেরিয়ে পড়লেও বাকি রয়েছিল সে আর ক্যামেলিয়া। অবশেষে তারাও গাড়ি নিয়ে রওনা হয়েছিল, কিন্তু পথিমধ্যে জ্যামে পড়তে হয়েছিল তাদের। ক্যামেলিয়ার গরম সহ্য হয় না বলে আর পানির তৃষ্ণা পেয়েছিল বলে জিসান গাড়ি থেকে নেমে দোকান থেকে পানি কিনতে গিয়েছিল। সেই সুযোগে ক্যামেলিয়া গাড়ি থেকে নেমে জ্যামের মধ্যেই দৌড়াতে শুরু করে। সেটা দেখে জিসান তার পিছু নেয়। কি হলো, কথা বলছো না কেন? জিসানের ধমকে পুনরায় কেঁপে ওঠে ক্যামেলিয়া। এবার সে শব্দ করে কেঁদে ওঠে। ক্যামেলিয়ার কান্না দেখে থমকে যায় জিসান। ক্যামেলিয়া কাঁদতে কাঁদতে হিচকি টেনে বলতে লাগলো, আমি থাকবো না আপনার সাথে, আপনি খুব খারাপ, খুব। জিসান ক্যামেলিয়ার দিকে নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে শীতল কণ্ঠে বলল, তুমি না চাইলেও তোমাকে আমার সাথে আজীবন থাকতে হবে, কারণ আমি তোমাকে চাই, ভীষণভাবে চাই। ক্যামেলিয়ার অবাক নয়নে জিসানের দিকে তাকালো। জিসানের শান্ত মুখশ্রী দেখে সে কিছুটা সাহস ফিরে পেল। তারপর চোখ মুছে কিছুটা ঝাঁঝালো কণ্ঠে বলল, আই ডোন্ট কেয়ার, আমি আপনার সাথে থাকতে চাই না, মানে চাই না। বলে ক্যামেলিয়া আবারও চলে যেতে নিলে জিসান হ্যাঁচকা টান দিয়ে তাকে নিজের দিকে টেনে নিয়ে আসে। তারপর চোখ মুখ শক্ত করে ক্যামেলিয়াকে টানতে টানতে নিজের গাড়ির দিকে নিয়ে যেতে থাকে। ক্যামেলিয়া চিৎকার করে করে বারবার নিজেকে ছাড়াতে চেষ্টা করে, কিন্তু জিসানের অগ্নিদৃষ্টির কবলে পড়ে আপাতত চুপ থেকে যায়। ক্যামেলিয়াকে গাড়িতে উঠিয়ে সিটে বসিয়ে দিয়ে জিসান তার সিট বেল্ট বেঁধে দেয়। তবুও ক্যামেলিয়া বারবার হাত পা ছোড়াছুড়ি করে বকবক করতে থাকে। জিসান অধৈর্য হয়ে ক্যামেলিয়ার গলা থেকে ওড়না নিয়ে তার হাত দুটো বেঁধে দেয় আর মুখে একটা স্কচ ট্যাপ লাগিয়ে দেয়। ব্যাস, ক্যামেলিয়া একদম শান্ত নীরের মতো চুপচাপ হয়ে যায়। ততক্ষণে জ্যাম ছেড়ে দিয়েছে। জিসান আর চোখে একবার ক্যামেলিয়াকে পর্যবেক্ষণ করে ড্রাইভিং করতে মনোযোগ দেয়। একটা বাস স্টপেজে এসে গাড়ি থামায় জিসান। সকাল থেকেই আকাশ মেঘলা হয়েছিল। কিছুক্ষণ আগে থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে হতে এখন মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়েছে। রাস্তায় যানবাহনের সংখ্যাও অনেকটা কমে গিয়েছে। দুপুরের এই সময়টাকে অনেকটা সন্ধ্যের মতো মনে হচ্ছে। ক্যামেলিয়ার হাত মুখের বাঁধন খুলে তাকে গাড়ি থেকে নামায় জিসান। আমাকে এখানে এনেছেন কেন?
জিসান ক্যামেলিয়ার প্রশ্নের কোনো উত্তর দেয় না। গভীর দৃষ্টিতে বাস স্টপেজের জায়গাটা পর্যবেক্ষণ করতে থাকে, যেন পুরনো কোনো স্মৃতিচারণ করছে। এই জায়গাটার কথা মনে পড়ে ক্যামেলি? ক্যামেলিয়া ভ্রুকুচকে জিসানের দিকে তাকায়, তারপর বাস স্টপেজটা একবার পর্যবেক্ষণ করে। এতে মনে পড়ার কি আছে? এটা কি স্পেশাল কোনো জায়গা? আর এই জায়গাতে আমি এর আগে কখনো এসেছি বলে মনে পড়ে না। জিসান আহত দৃষ্টিতে ক্যামেলিয়ার দিকে তাকায়। এই দৃষ্টিতে যেন এক অদৃশ্য তীব্র যন্ত্রণা ছিল, যা মুহূর্তের মধ্যেই ক্যামেলিয়ার হৃদয় কাঁপিয়ে তোলে। জিসান ভেজা কণ্ঠে বলতে থাকে, তোমার হয়তো এই জায়গার ব্যাপারে কোনো স্মৃতি মনে নেই, কিন্তু আমি এখনও 7 বছর আগের সেই পুরনো স্মৃতিগুলো মনের মণিকোঠায় সযত্নে আগলে রেখেছি। এখনও সেগুলো ভীষণ জীবন্ত আর সতেজ। আমার জন্য এই জায়গাটা সবচেয়ে স্পেশাল জায়গাগুলোর মধ্যে অন্যতম, কারণ এই জায়গাটা তোমার আর আমার প্রথম মিলনের জায়গা। জিসানের শেষ কথাটা শুনে প্রচণ্ড চমকে ওঠে ক্যামেলিয়া। তার আর জিসানের প্রথম মিলনের জায়গা মানে? এসব কি বলে চলেছে জিসান? এসব কি বলছেন আপনি? আমাদের দেখা হয়েছে এখনো ঠিকঠাক 1 সপ্তাহও হয়নি, আর আপনি বলছেন 6 বছর আগে আমাদের এখানে প্রথম দেখা হয়েছিল। মাথা ঠিক আছে আপনার? জিসান বিষণ্ণ হেসে বলল, মাথা আমার একদম পুরোপুরি ঠিক আছে, তোমারটাই বরং ঠিক নেই। মানে নিয়তি আর মস্তিষ্ক তোমার স্মৃতির বড় একটা অংশকে চিরতরে মুছে ফেলেছে। সেগুলো ছিল তোমার জীবনের রঙিন ও মধুর অধ্যায়গুলোর মধ্যে সবচেয়ে সুন্দরতম অধ্যায়। সেগুলো হয়তো আর কখনো ফিরে আসার সম্ভাবনা নেই, আবার হয়তো আসতেও পারে। আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে হবে না, এসো তোমাকে একটা গল্প শোনাই। এক দুরন্ত বালিকা আর এক কিশোর যুবকের দুষ্টু মিষ্টি ভালোবাসার গল্প। বৃষ্টিতে সম্পূর্ণ স্নাত হয়ে গেছে ক্যামেলিয়া আর জিসান। দুজনের পোশাক দেহের সাথে লেপ্টে রয়েছে। ক্যামেলিয়ার নীল রঙা লম্বা গোল কামিজ, টাইলস ওড়না এবং জিসানের নীল শার্ট ও কালো জিন্সের একই দশা হয়েছে। দুজন দুজনকে পরক্ষীণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে। জিসানের চোখ জুড়ে বিচরণ করছে একরাশ মুগ্ধতা ও মাদকতা। ক্যামেলিয়ার চোখ মুখে লেপ্টে থাকা ভেজা চুলগুলোকে আলগোছে কানের পিঠে গুছে দিয়ে তার নরম 2 গাল নিজের পুরুষালী 2 হাত দিয়ে আগলে ধরল জিসান। তারপর নির্দ্বিধায় ক্যামেলিয়ার সিক্ত কপাল এবং ঠোঁটে দৃঢ় ও গভীর চুম্বন করল। মুখ, গলা, ঘাড় ও বুকের উপরাংশের সমস্ত জলকণা শুষে নিতে লাগলো সে। এরপর 2 হাত দিয়ে ক্যামেলিয়ার কোমর দূরে তার কাছে টেনে এনে তাকে গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে লাগলো। জিসানের মতো ক্যামেলিয়ার হৃৎপিণ্ডও প্রচণ্ড দ্রুত গতিতে স্পন্দিত হচ্ছে। জিসানের নেশাক্ত চোখ জোড়ার দিকে অবলীলায় চেয়ে রয়েছে ক্যামেলিয়া। ঝুম বৃষ্টি হওয়াতে তখন বাস স্ট্যান্ডে কোনো জনসাধারণের অস্তিত্ব ছিল না। নিস্তব্ধ অন্ধকারাচ্ছন্ন নীরবতার মাঝেও ক্যামেলিয়ার মনে আজ ভয় উদয় হলো না। কারণ একটাই, তার সাথে জিসানের উপস্থিতি। মনের অজান্তেই মানুষটাকে তার নিজের সুরক্ষা কবচ আর আত্মবিশ্বাসের প্রধান হাতিয়ার বলে বোধ হচ্ছে। মনে হচ্ছে এই মানুষটার সাথে থাকলে পৃথিবীর কোনো অশুভ শক্তি তার কোনো ক্ষতি করতে পারবে না। ছাউনি দেওয়া বাস স্ট্যান্ডের দীর্ঘ সিটে ক্যামেলিয়ার কোলে মাথা রেখে শুয়ে পড়েছে জিসান। চোখজোড়া বন্ধ রেখে 2 হাতে ক্যামেলিয়ার কোমর আঁকড়ে ধরে রেখেছে সে। এই মুহূর্তে পৃথিবীর সব শান্তিরা যেন তার কাছে এসে ভর করেছে। ক্যামেলিয়া আলতো হাতে জিসানের ভেজা চুলগুলোতে হাত বুলিয়ে দিচ্ছে। পরম সুখে নিজেকে সঁপে দিতে দিতে জিসান চলে যায় আজ থেকে 7 বছর পেছনে। এ মামা, গাড়ি থামান না প্লিজ। আচমকা এক কিশোরী কন্যার রিনরিনে মিহি কণ্ঠের ঝংকারে বাসের জানালা খুলে বাইরে তাকায় জিসান। প্রকৃতি জুড়ে তখন অঝোর ধারায় বাড়িধারা নেমেছে। মুহূর্তেই বৃষ্টির পানি ও বাতাসের ঝাপটা জিসানকে প্রায় আধভেজা করে দেয়। বৃষ্টির তোপে চোখ মুখ কুচকে বন্ধ করে নেয় সে। তবুও তীব্র বৃষ্টি ও বাতাসের সাথে যুদ্ধ করে জানালার পানে নির্নিমেষ তাকিয়ে থাকে। আকাশি নীল রঙের কামিজ, সাদা সালোয়ার, সাদা ক্রস বেল্ট, পায়ে সাদা স্নিকার্স, মাথার 2 পাশে বিনুনি ও কাঁধে ব্যাগ নিয়ে উদ্ভ্রান্ত হয়ে দৌড়াতে থাকা এক কিশোরী কন্যাকে দেখে কিছু মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় সে। আচানক হৃৎপিণ্ড বেশ জোর গতিতে লাফাতে থাকে তার। নির্নিমেষ দৃষ্টিতে সে কিশোরী কন্যাকে অবলোকন করে যায়। এই মামা, জানলা লাগাইয়া দেন। অল্প বয়স্ক হেল্পার ছেলেটির কথা শুনে তার দিকে তড়িৎ গতিতে তাকায় জিসান। তারপর এক পলক মেয়েটির দিকে তাকিয়ে আবারও হেল্পারের দিকে তাকিয়ে ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, বাইরে একটা মেয়ে আপনাদের বাসে ওঠার জন্য দৌড়াচ্ছে, বাস থামাচ্ছেন না কেন? স্টপেজ পর্যন্ত না আইসা গাড়ি থামান যাইব না।
ট্রাফিক পুলিশ দেখলেই ঝামেলা করব। তাছাড়া মানুষ দিয়া গাড়ি পুরোই লোড হইয়া গেছে। এখন আর কোনো মানুষ, বিশেষ করে মাইয়া মানুষ, একদমই উঠান যাইব না। তাই বলে মেয়েটাকে আপনারা বাসে তুলবেন না? এখন যদি মেয়েটার কোনো ক্ষতি হয়ে যায় দ্রুত গাড়ি থামান বলছি, না হলে আমাদের স্টুডেন্টের তো আপনারা ভালো করেই চেনেন। কথা না শুনলে একদম আপনি সহ আপনার বাসের মালিক পর্যন্ত ঝামেলায় পড়ে যাবে। জিসানের কথায় শুষ্ক ঢোক গিলল হেল্পার। স্টুডেন্ট পাওয়ার নিয়ে তার ভালোই আইডিয়া রয়েছে। দেশের বিভিন্ন বড় বড় গুরুত্বপূর্ণ আন্দোলনে এই ছাত্রদের ভূমিকাই প্রধান ছিল এবং এখনও আছে। তাদের বিরুদ্ধে যাওয়ার সাহস শুধু তাদের কেন, সরকারের পর্যন্ত নেই। জিসান ও হেল্পারের কথোপকথন চলতে চলতেই বাস সামনের স্টপেজে এসে থামল। জিসান ব্যাগ কাঁধে নিয়ে তড়িঘড়ি করে বাস থেকে নেমে চারিদিকে একবার চোখ বুলালো। বৃষ্টিতে ভিজে একদম একাকার হয়ে যাচ্ছে সে, অথচ সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। চুলগুলো ব্রেকবাস করতে করতে সে চারপাশে অস্থির নয়নজোড়া বুলিয়ে কাউকে অবিরত খুঁজে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর সামনে থেকে ছুটে আসা কাঙ্ক্ষিত মানবীটির দেখা পেয়ে মুহূর্তের মধ্যেই মনটা একদম ফুরফুরে ও উল্লাসিত হয়ে উঠল তার। বৃষ্টিতে সম্পূর্ণ কাকভেজা হয়ে গেছে মেয়েটি। তার আকাশি নীল রঙের ড্রেসটি গায়ের সাথে সম্পূর্ণ লেপ্টে গিয়েছে। দৌড়াতে দৌড়াতে স্টপেজের দিকেই এগিয়ে আসছে সে। জিসানের মুখ থেকে বিমুগ্ধ চিত্তে অস্ফুটে বেরিয়ে এলো, নীলাম্বরী। ক্যামেলিয়া স্টপেজের সামনে এসে হাঁপাতে হাঁপাতে সিটে বসে পড়ল। বিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী সে। ক্লাসে বসে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করার চক্করে পড়ে ভুলবশত আজকে স্কুল বাস মিস করে ফেলেছিল সে। বাসা থেকেও গাড়ি পাঠানোর কথা বলে আসেনি সে, যার দরুন তাকে বাস অথবা সিএনজি করে আসতে হতো। কিন্তু এই বৃষ্টির দিনে সিএনজি ওয়ালাদের ডিমান্ড কয়েক গুণ পর্যন্ত বেড়ে যায়। টিফিনের টাকা ব্যতীত আর কোনো টাকা ছিল না বলে সিএনজি ভাড়া করতে পারেনি ক্যামেলিয়া। তাই বাধ্য হয়ে বাসের জন্য অপেক্ষা করছিল সে। বৃষ্টির দিনে এমনিতেও বাস পাওয়া যায় না, আর যেগুলো পাওয়া যাচ্ছিল সব ছিল যাত্রী দিয়ে ভরা। তাই ঘণ্টাখানেক অপেক্ষা করেও যখন বাস পেল না, তখন যাত্রী ভর্তি এই নীলাচল বাসটিকেই টার্গেট করেছিল সে। মন প্রাণ দিয়ে এই বাসে ওঠার আপ্রাণ চেষ্টা করছিল। এখন এই স্টপেজে কিছুক্ষণ বিশ্রাম করে অন্য কোনো বাস পাওয়া যায় কিনা সেটার জন্য অপেক্ষা করবে সে। খুব হাঁপিয়ে গেছেন, পানির প্রয়োজন মনে হয়। ক্যামেলিয়া তড়িৎ গতিতে অবাক চোখে সামনের দিকে তাকালো। দেখলো অল্প বয়স্ক এক সুদর্শন যুবক তার দিকে পানির বোতল এগিয়ে ধরে দাঁড়িয়ে রয়েছে। যুবকটার পরনে নীল রঙের ফুল স্লিভের শার্ট ও কালো জিন্স, শার্টের হাতা কোনোই অবধি গোটানো। ক্যামেলিয়া পানির বোতলটা নিল না, কেননা সে তার আম্মুকে বলতে শুনেছে অপরিচিত মানুষদের দেওয়া কোনো কিছু খেতে কিংবা পান করতে নেই। এতে নাকি তারা অজ্ঞান করে মানুষের ক্ষতি করে ফেলে। ক্যামেলিয়া ভয়ে আড়ষ্ট হয়ে মিনমিন স্বরে বলল, ইটস ওকে, আমার পানির প্রয়োজন নেই। জিসান একটা দীর্ঘশ্বাস ফেলে ক্যামেলিয়ার পাশে বসে পড়ে বলল, আমাকে বিশ্বাস করতে পারছেন না? ক্যামেলিয়া এক পলক জিসানের দিকে তাকালো, কিন্তু কোনো কথা বলল না। জিসান আবারও বলতে শুরু করলো, বিশ্বাস না করলেও কিছু করার নেই। আমি কোনো খারাপ মানুষ নই এবং আপনার কোনো ক্ষতি করব না। তারপর একটু থেমে বলল, বাই দ্য ওয়ে, আমি নর্থ সাউথ ইউনিভার্সিটির অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আমার নাম আদিল হোসেন জিসান। আপনার পরিচয়টা সংক্ষেপে জানতে পারি? ক্যামেলিয়া সরু চোখে একবার জিসানের দিকে তাকালো। জিসান তার চোখের ভাষা পড়তে পেরে শব্দ করে হেসে উঠল। অন্যদিকে তাদের পাশে অবস্থানরত গুটি কয়েক মানুষ তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে নজর দিচ্ছে। জিসান সেসবে পাত্তা না দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আচ্ছা, আপনার পরিচয়টা না হয় আমি বলে দেই। আপনি ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী। আপনার নাম ক্যামেলিয়া আফরিন। ক্যামেলিয়া জিসানের কথা শুনে হতবাক হয়ে গেল। তার দিকে পুরোপুরি ঘুরে বসে বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি কিভাবে জানলেন? ম্যাজিক। প্লিজ বলুন না। জিসান কিঞ্চিত হেসে তার গলায় ঝোলানো আইডি কার্ডের দিকে চোখের ইশারা দিয়ে বলল, ওটার মাধ্যমে। ক্যামেলিয়া হাঁপ ছেড়ে বাঁচল। তারপর নিজে থেকেই জিসানকে বলল, আপনি আমার থেকে বয়সে বেশ বড়, তাও কেন আমাকে আপনি করে বলছেন? কারণ প্রথম দেখায় অপরিচিত একজন মেয়েকে অবশ্যই আপনি করে বলা উচিত, হোক সে ছোট কিংবা বড়। এগুলো হলো ম্যানার্স। জিসানের কথায় মুগ্ধ হয় ক্যামেলিয়া। তার ভয় কিছুটা প্রসারিত হয়ে সহজ হয়ে ওঠে সে। হঠাৎ ক্যামেলিয়া কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল, আমাকে বাসায় পৌঁছে দেবেন প্লিজ, আমি একা একা বাসায় যেতে পারবো না। জিসান ক্যামেলিয়ার কাঁদো কাঁদো মুখ অবয়বটিকে
খুব মনোযোগ সহকারে দেখল। মেয়েটার মায়াবী ফোলা ফোলা চেহারা, তার কথা বলার ভাব ভঙ্গিমা, আচার আচরণ সবকিছুই এক মুহূর্তেই ভালো লেগে গেল জিসানের। টিনেজের আবেগী বয়সে ক্রাশ সে অনেক মেয়ের উপরই খেয়েছে, কিন্তু সত্যিকার অর্থে কাউকে তার ভালো লাগেনি। কারোর জন্য তার মনে এরকম অন্যরকম অনুভূতি কখনো জাগ্রত হয়নি। জিসান স্মিত হেসে ক্যামেলিয়ার হাত ধরে তাকে দাঁড় করালো। প্রথমবার কোনো ছেলে তার হাত ধরায় কিছুটা কেঁপে উঠল ক্যামেলিয়া, কিন্তু এই সংখ্যাগ্রস্ত সময়ের মধ্যে কিছু বলল না সে। কিন্তু মুহূর্তের পরিচিত হওয়া অচেনা অপরিচিত একটা ছেলেকে বিশ্বাস করে সে ছুটে চলল নিজ গন্তব্যের উদ্দেশ্যে। জিসান ক্যামেলিয়াকে বাসে করে যখন নিয়ে যাচ্ছিল, তখন একটা পর্যায়ে এসে ক্যামেলিয়ার ঘুমন্ত মাথাটা তার কাঁধে এসে পড়েছিল। তখন তার যুবক বয়সের অবাধ্য ও তীব্র অনুভূতিগুলো যেন মাথাচাড়া দিয়ে উঠছিল। সে মন প্রাণ দিয়ে প্রার্থনা করছিল মুহূর্তটা এখানেই থেমে যাক। ক্যামেলিয়ার নিষ্পাপ মুখ্যমন্ত মুখের দিকে তাকিয়ে তার বারংবার একটাই দোয়া অন্তরের অন্তঃস্থল থেকে আসছিল, এই মায়াবিনীর সাথে তার যেন আবারও দেখা হয়। বারবার মানা করেছিলাম তোকে বৃষ্টিতে ভিজতে, আমার কথা শুনলি না তো, ফল ভোগ করে এবার। রেহানা পারভিন রাগ দেখিয়ে ক্যামেলিয়াকে কথাগুলো বললেন। অপরদিকে ক্যামেলিয়া গায়ে কম্বল জড়িয়ে মাথায় জলপট্টি দিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে। তার ফর্সা গুলুমুলু মুখটা ইতোমধ্যে লালচে বর্ণ ধারণ করেছে। চোখ খুলে ভাঙা ভাঙা কণ্ঠে ক্যামেলিয়া জবাব দিল, ইচ্ছে করে ভিজিনি তো আম্মু, তোমাকে তো খুলে বললাম সব ঘটনা। এই জায়গাতে ক্যামেলিয়া কিছুটা মিথ্যে কথা বলল। বাস ও পথের সব কথা সে তার মাকে বলেনি। বিশেষ করে জিসানের কথাটা সন্তর্পণে এড়িয়ে গেছে। জিসানের কথা বললে তার আম্মু ভুল বুঝে তাকে 101টা কথা জিজ্ঞেস করে জেরা করবে। রেহানা পারভিন কিছুক্ষণ আগে মেয়ের মাথায় পানি ঢেলে দিয়েছেন। নাজমুল হক বাড়িতে ডাক্তার এনে ক্যামেলিয়াকে পরীক্ষা করিয়ে মেডিসিন আনিয়ে দিয়েছেন। খাবার খাওয়ার পর নিজ হাতে সেগুলো খাইয়ে দিয়েছেন। ক্লাস 6-এ পড়া ক্যামেলিয়ার ছোট ভাই সাফওয়ানও পড়া বাদ দিয়ে পুরোটা সময় বোনের আশেপাশে থেকেছে। প্রিয় মানুষগুলোর এতটা যত্ন ও ভালোবাসায় জ্বরের বিষণ্ণ মুহূর্তগুলোও বেশ ভালো কেটেছে ক্যামেলিয়ার। এই কি আপনি এখানে? ব্যালকনির পাশে আচমকা জিসানকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল ক্যামেলিয়া। জিসান দ্রুত ক্যামেলিয়ার কাছে এসে তার মুখ চেপে ধরে। ক্যামেলিয়া চুপ করে গেলেও চোখগুলো বড় বড় করে বিস্ফোরিত নয়নে জিসানকে অপলক দেখে যাচ্ছে। তার মনে হচ্ছে জ্বরের ঘরে সে স্বপ্ন দেখছে। এত জোরে চেঁচাও কেন? আস্তে কথা বলতে পারো না? আশেপাশে একবার সতর্ক দৃষ্টিতে নজর বুলিয়ে চাপা স্বরে কথাটা বলল জিসান। এদিকে ক্যামেলিয়া ছাড়া পাওয়ার জন্য অস্ফুট স্বরে আওয়াজ করতে লাগলো। ক্যামেলিয়া আশ্চর্য হয়ে অনুভব করলো জিসানের হাতটা মাত্রাতিরিক্ত উষ্ণ, তার নিঃশ্বাসগুলোও গরম। দরজা বন্ধ দেখে জিসান ক্যামেলিয়ার মুখ ছেড়ে দিল। ছাড়া পেতেই ক্যামেলিয়া জোরে জোরে শ্বাস নিল। তারপর জিসানের দিকে অবাক হয়ে তাকিয়ে ভাঙা ভাঙা কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি এত রাতে আমাদের বাসায় কি করছেন? আর আমাদের বাসায় বা চিনলেন কি করে? জিসান ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে রুমের সিঙ্গেল সোফায় বসে পড়ে সেন্টার টেবিলে থাকা কাচের জগ থেকে গ্লাসে পানি ঢেলে ঢকঢক করে পান করলো। ক্যামেলিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে সবটা পর্যবেক্ষণ করছে। কি হলো, জবাব দিন। আমি এত রাতে তোমাদের বাসায় জাস্ট তোমাকে দেখার জন্য এসেছি। কি? কিন্তু কেন? এত কেন জিজ্ঞেস করো না, সব কেনর উত্তর দিতে পারবো না। আমার রুমে কিভাবে ঢুকলেন? বেলকনি টপকে। আমাদের বাসা চিনলেন কি করে? তোমাকে বাসায় পৌঁছে দেওয়ার সময় তোমাদের বাসা চিনে নিয়েছি, সিম্পল। আপনি আমাকে স্টক করছিলেন? তোমার ইচ্ছা অনুযায়ী ধরতে পারো। ক্যামেলিয়া অবাক হয়ে জিসানের দিকে তাকিয়ে থাকলো। প্রথম দেখায় ছেলেটাকে যতটা ভদ্র মনে হয়েছিল, এখন মনে হচ্ছে ছেলেটা ঠিক ততটাই বেপরোয়া। সম্বোধনা আপনি থেকে তুমিতে নেমে এসেছে। আপনি না বলেছিলেন অপরিচিত একজন মেয়েকে আপনি বলে ডাকতে হয়, হোক সে ছোট কিংবা বড়? তাহলে এখন আমাকে তুমি করে বলছেন কেন? কারণ তুমি এখন আর আমার অপরিচিত নও। মানে? জিসান বিরক্ত হয়ে বলল, উফ, তুমি বড্ড বেশি প্রশ্ন করো আর কথা বলো। আমি এত দূর থেকে জ্বর নিয়ে তোমাকে দেখতে ছুটে এসেছি, আর তুমি কি না আমাকে প্রশ্নের উপর প্রশ্ন করে যাচ্ছ? ক্যামেলিয়া এতক্ষণে জিসানের গরম স্পর্শ আর নিঃশ্বাসের কারণ সম্পর্কে জানতে পারল। সেই সাথে তার হঠাৎ করে কেমন খারাপ লাগতে লাগলো জিসানের জন্য। শত হোক ছেলেটা তার জন্য জ্বর নিয়ে এতটা কষ্ট করে এসেছে, কিন্তু কেন? ক্যামেলিয়া নিজের খারাপ লাগাটাকে ধামাচাপা দিয়ে ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, আমার জন্য এত দূর থেকে এত কষ্ট করে জ্বর নিয়ে ছুটে এসেছেন কেন? কে হই আমি আপনার? জিসান তৎক্ষণাৎ নির্দ্বিধায় জবাব দিল, প্রেয়সী। ক্যামেলিয়া অনেকটা জোরে চেঁচিয়ে উঠল। কি? তৎক্ষণাৎ বাইরে থেকে রেহানা পারভিনের গলার আওয়াজ শোনা গেল।
কি হলো? এভাবে চেঁচাচ্ছিস কেন রিয়া? কিছু হয়েছে? ক্যামেলিয়া একটা শুষ্ক ঢোক গিলে বলল, কিচ্ছু হয়নি আম্মু, এমনি তেলাপোকা দেখে ভয় পেয়েছিলাম। ও, আমি ভিতরে আসবো? না না, তোমার আসার কোনো দরকার নেই, দরকার হলে আমি ডেকে নিব। তাছাড়া এখন আমি অনেকটা সুস্থ আছি। রেহানা পারভিন দরজার ওপাশ থেকে চলে গেলেন। রেহানা পারভিন চলে যেতেই ক্যামেলিয়া জিসানের দিকে শুকনো দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, কি বললেন আপনি একটু আগে? জিসান কোনো কথা না বলে ক্যামেলিয়াকে টেনে নিয়ে বিছানায় শোয়ালো। ক্যামেলিয়া কিছু বলতে যাবে তার আগেই জিসান তার ঠোঁটে আঙ্গুল চেপে ধরে চুপ থাকতে ইশারা করলো। ক্যামেলিয়া বাধ্য মেয়ের মতো চুপ করে গেল। জিসান ক্যামেলিয়া লালচে বর্ণ ধারণ করা ফ্যাকাশে মুখটার দিকে তাকিয়ে থেকে তার মাথায় আলতোভাবে হাত বুলিয়ে দিতে লাগলো। পুরুষালী হাতের আলতো স্পর্শ পেতেই ক্যামেলিয়া আবেশে চোখ বুঝে নিল। জিসান আনমনে বলতে শুরু করলো, আমি জানি না আমি এরকম পাগলামি কেন করছি, কেন মাত্র একদিনে কয়েক মুহূর্তের জন্যে পরিচয় হওয়া একটি মেয়ের জন্য নিজের চারিত্রিক বৈশিষ্ট্যের বিপরীতে চলে যাচ্ছি। ক্যামেলি, তুমি আমাকে বাজে ছেলে ভাবতে পারো, কিন্তু আমার এখানে আসার কোনো অসৎ উদ্দেশ্য নেই। তোমাকে বাসের মধ্যে হাঁচি দিতে দেখে গতকাল থেকেই আমার মনটা ভীষণ আনচান করছিল। আমার নিজেরও ভীষণ জ্বর এসেছিল, কিন্তু সেসবকে পাত্তা না দিয়ে আমি এই রাতের বেলা বসুন্ধরা থেকে মোহাম্মদপুরে তোমার কাছে ছুটে এসেছি। জানি তোমাকে স্টক করা আমার উচিত হয়নি, কিন্তু আমি নিজের অজান্তেই এমনটা করে ফেলেছি। বলতে গেলে আমার অবাধ্য আমি নিজেই হয়ে যাচ্ছি। হিন্দি মুভিগুলোতে আগে এরকম দেখতাম, হিরো তার হিরোইনকে দেখার জন্য বিভিন্ন উল্টাপাল্টা কাজ করত। কখনো ভাবিনি বাস্তবেও আমাকে এমন কিছু করতে হবে। জিসান এক পলক ক্যামেলিয়ার দিকে তাকালো। মেয়েটার নিঃশ্বাস গভীর হয়ে গেছে। জিসান ভালো করে পরখ করে দেখলো ক্যামেলিয়া ঘুমিয়ে পড়েছে। তার মুখে মুচকি হাসির রেখা ফুটে উঠল। জানালা গলিয়ে চাঁদের আলো ক্যামেলিয়ার রুমে সর্বত্রই প্রবেশ করছে। ঠিক তার মাঝামাঝি অংশটা ক্যামেলিয়ার মুখ বরাবর পড়েছে। জিসান সেই রূপালী চাঁদের আলোয় পলকহীন ও বিমুগ্ধ দৃষ্টিতে মুহূর্তের পর মুহূর্ত অবলোকন করে যায় তার হৃদয়ের রাজত্ব চালানো এই মায়াবী কিশোরী কন্যাটিকে। আলতো হাতে তার সমগ্র মুখমণ্ডল ছুঁয়ে দেয়। ঘুমের মাঝেই কেঁপে ওঠে ক্যামেলিয়া। তার ঈষৎ নড়ে ওঠা দেখে জিসান প্রশস্ত হাসে। আজ সে অকারণেই বারংবার হাসছে। এরপর নিজের প্রত্যাশারও বাইরে গিয়ে একটি কাজ করে বসে। ক্যামেলিয়ার ললাটে নিজের পুরুষালী ঠোঁটজোড়া দিয়ে প্রথমবারের মতো ভালোবাসার পরশ এঁকে দেয় সে। এই নে ক্যামেলিয়া, তোর চিঠি। ক্যামেলিয়া ভ্রুকুচকে নিজের বান্ধবী ও ক্লাসমেট কোয়েলের কাছ থেকে চিঠিটি হাতে নেয়। দুজন মূলত বিকেলে কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছে। ক্যামেলিয়া দাঁড়িয়ে পড়ে কোয়েলের উদ্দেশ্যে সন্দিহান গলায় প্রশ্ন করল, তোকে এই চিঠি কে দিয়েছে? আমাকে না, তোকে দিয়েছে। আমাকে তো জাস্ট তোকে দিতে বললো। সেটাই জিজ্ঞেস করছি, তোকে কে দিয়েছে? কোয়েল কিছুক্ষণ আশেপাশে নজর বুলিয়ে সামনে দাঁড়ানো একটি ছেলেকে আঙ্গুল দিয়ে ইশারা করে বলল, ওই যে ওই ছেলেটি। ক্যামেলিয়া সামলে তাকিয়ে দেখল ধূসর রঙা টি শার্ট ও কালো ট্রাউজার পরিহিত একটি ছেলে তার দিকে হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে। ক্যামেলিয়ার মুহূর্তেই রাগ উঠে গেল। এই ছেলেটা বেশ অনেক দিন যাবৎ তাকে বিরক্ত করছে। ক্যামেলিয়া ছেলেটির সামনে গিয়ে তার মুখের উপর চিঠি ছুঁড়ে মেরে রাগ দেখিয়ে বলল, আপনাকে না কতবার মানা করেছি আমার পিছু পিছু এভাবে ঘুরবেন না, তাও কেন নির্লজ্জের মতো বারবার আমার পিছু পিছু ঘোরেন? আবার আজকে অসভ্যতার সমস্ত লিমিট ক্রস করে আমাকে লাভ লেটার দিয়েছেন। ছেলেটি ক্যামেলিয়ার সমস্ত রাগ ও অপমান পানি দিয়ে গিলে খাওয়ার মতো করে হাওয়ায় উড়িয়ে দিয়ে দাঁত কেলিয়ে বলল, আরে জানেমন, তোমার আর আমার বিয়ে ছোটবেলা থেকেই ফিক্সড হয়ে রয়েছে। তোমার বাবা আর আমার বাবা দুজন বাল্য বন্ধু, তাই তারা শখ করে আমাদের জন্মের পরই বিয়ে ঠিক করে রেখেছেন। তাই বলতে গেলে আমি তোমার ফিউচার হাজব্যান্ড আর তুমি আমার ফিউচার ওয়াইফ। তো ভবিষ্যতে যখন ওয়াইফ হবেই, তাহলে এখন থেকে আমরা সাথে প্রেম করলে ক্ষতি গে। ক্যামেলিয়া দাঁত কটমট করে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে রইল ছেলেটির দিকে। ইচ্ছে করছে থাপ্পড় মেরে তার গাল লাল করে দিতে। এই ছেলেটিকে তার একদমই সহ্য হয় না। তার আচার আচরণ, ভাব, ভঙ্গি, দৃষ্টি কোনো কিছুই ক্যামেলিয়ার পছন্দ নয়। শুধুমাত্র বাবার জন্য এই ছেলেটিকে কড়াকড়ি কিছু বলতে পারে না সে। বাবা তার বন্ধুর ছেলের বিরুদ্ধে কোনো বাজে কথা শুনবে না, সেটা সে ভালো করেই জানে। ক্যামেলিয়া প্রচণ্ড রেগে ছেলেটির মুখের সামনে আঙ্গুল উঁচিয়ে উঁচিয়ে বলল, দেখুন মুশফিক। মুশফিক আচমকা ক্যামেলিয়ার আঙ্গুল ধরে ফেলে অদ্ভুত মুখভঙ্গিমা করে বলতে লাগলো, হ্যাঁ জানিমন, দেখছি তো তোমাকে।
কি কি দেখাবে দেখাও, আমি সব দেখব। ক্যামেলিয়া জোরপূর্বক নিজের হাত ছাড়িয়ে নিয়ে শরীরের সর্বশক্তি দিয়ে মুশফিকের গালে কষে একটা থাপ্পড় মারলো। তারপর দাঁতে দাঁত চেপে আঙ্গুল উছিয়ে বলতে লাগলো, তোর ইতরকে আমি জীবনেও বিয়ে করব না। প্রেম ভালোবাসা তো বহু দূরের কথা। ক্যারেক্টারলেস অসভ্য লুচ্চা লাফাঙ্গা। মুশফিক রাগে কটমট করতে করতে ক্যামেলিয়াকে আঘাত করতেই যাবে, তখনই পেছন থেকে কেউ তার হাত শক্তভাবে চেপে ধরে। মুশফিক ঘাড় ঘোরানোর সাথে সাথেই একটা শক্ত হাতের ঘুষি খেয়ে মুখ থুবড়ে নিচে পড়ে যায়। ক্যামেলিয়া অবাক হয়ে সামনে তাকাতেই দেখতে পেল সামনে জিসান দাঁড়ানো। রাগে চোখ মুখ শক্ত হয়ে আছে তার, হাত দুটো মুষ্টিবদ্ধ, চোয়াল জোড়া শক্ত এবং তীক্ষ্ণ হয়ে আছে। উজ্জ্বল শ্যামলা বর্ণের মুখটা লাল আভায় পরিপূর্ণ হয়ে গেছে। ক্যামেলিয়া কিছু বলার আগেই জিসান মুশফিকের কলার ধরে টেনে উঠিয়ে দাঁতে দাঁত চেপে হিংস্র কণ্ঠে বলতে লাগলো, তোর সাহস কি করে হয় ক্যামেলিয়ার সাথে অসভ্যতামি করার? ওকে আঘাত করতে যাওয়ার স্পর্ধা তোর হয় কি করে? মুশফিকের ঠোঁট পেয়ে অনর্গল রক্ত গড়িয়ে পড়ছে, তবুও সে দাঁতে দাঁত চেপে জিসানকে পাল্টা প্রশ্ন করলো, তাতে তোর কি শালা? তুই জানিস আমাদের মধ্যকার কি সম্পর্ক? না, জানি না, আর জানতেও চাই না। তোর মতো লাফাঙ্গাকে ক্যামেলিয়া পছন্দ করে না। থাপ্পড় মারে, এতেই বোঝা যায় ক্যামেলিয়া তোকে কতটা ঘৃণা করে। এর থেকে বেশি তোর সম্পর্কে জানার বিন্দুমাত্র আগ্রহ আমার নেই। পরপর কয়েকটা তুড়ি বাজিয়ে মুশফিককে চোখ রাঙিয়ে জিসান বলল, এক্ষুনি ক্যামেলিয়ার কাছে সরি বলে কান ধরে উঠবস কর, না হলে আজকে আর জীবন্ত এখান থেকে ফিরে যেতে পারবি না বলে দিলাম। ক্যামেলিয়া জিসানের কাছে এগিয়ে এসে বলল, থাক না জিসান, একে ছেড়ে দিন। এইসব করতে গিয়ে পরে আপনি ঝামেলায় পড়ে যাবেন। মুশফিক ক্যামেলিয়ার দিকে তাকিয়ে বলল, তোর সাথে এই ছেলের কোনো চক্কর আছে তাই না? আমি আঙ্কেলকে গিয়ে সব জানাবো। জিসান মুশফিকের গালে আরেকটা থাপ্পড় মেরে রাগী কণ্ঠে বলে উঠল, যা করার করে নিস, এখন যেটা করতে বলছি সেটা কর, না হলে তোর একটা হাড্ডিও অবশিষ্ট থাকবে না। কি করবি তুই? কি করব? ওয়েট। বলে জিসান ফোন করে কাউকে কিছু একটা বলল। মিনিট 5-এর মধ্যে 5-6 জনের কালো পোশাক পরিহিত একদল যুবক অনেকগুলো হকি স্টিক নিয়ে এসে জিসানের উদ্দেশ্যে বলল, কাকে মারতে হবে একবার বলুন স্যার। জিসান মুশফিকের দিকে ইশারা দিয়ে বলল, এই বদমাশটাকে। এতগুলো যুবককে তার দিকে হকি স্টিক নিয়ে এগিয়ে আসতে দেখে ভয়ে ও একটা শুষ্ক ঢোক গিলল মুশফিক। চারপাশে তাকিয়ে দেখলো আশেপাশে কিছু মানুষ তাদেরকে আর চোখে দেখছে ঠিকই, কিন্তু তাদের হাবভাব পেয়ে মনে হয় না কেউ তাকে বাঁচাতে আসবে। পরক্ষণেই নিজের সব ফাপড়বাজি সাইডে রেখে জিসানের কথা মতো ক্যামেলিয়াকে অনেকবার সরি বলে তার সামনে কান ধরে উঠবস করলো মুশফিক। জিসান মুশফিককে নিজের দিকে টেনে এনে প্রহসনের সুরে বলল, তুই আমার আর ক্যামেলিয়ার ব্যাপারে কাকে যেন কি বলবি? মুশফিক গো বেচারার মতো ভাব ধরে তড়িঘড়ি করে বলে উঠল, কাউকে কিছু বলবো না, এই যে আবারও কান ধরছি, উঠবস করছি। বলে আবারও কান ধরে সবার সামনে উঠবস করতে লাগলো মুশফিক। সবাই হো হো করে হেসে উঠল। জিসান তার সাঙ্গপাঙ্গদের উদ্দেশ্যে বলল, এই জোকারটাকে জায়গা মতো দিয়ে এসো। বলতেই যুবকগুলো মুশফিককে চেপে ধরে তাদের সাথে নিয়ে যেতে লাগলো। ওরা চলে যেতেই জিসান ক্যামেলিয়ার কাছে এসে নরম স্বরে জিজ্ঞেস করলো, আর ইউ ওকে কিউটি পাই? জিসানের মুখে কিউটি পাই ডাকটা শুনে শিহরিত হয়ে উঠল ক্যামেলিয়া। সেই সাথে অজানা ভালো লাগায় মনটা আচ্ছন্ন হয়ে গেল। নিজেকে কিছুটা গুটিয়ে নিয়ে জিসানের দিকে সলজ্জ দৃষ্টিতে তাকিয়ে বলল, থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? আমাকে প্রোটেক্ট করার জন্য আর ওই বদমাশটাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। ওই হারামজাদাকে শিক্ষা না দিলে আমি নিজেই শান্তি পেতাম না। কত বড় সাহস তোমার সাথে বেয়াদবি করে, আর তোমাকে প্রোটেক্ট করা আমার দায়িত্ব। শেষের কথাটা শুনে ক্যামেলিয়া অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, মানে? জিসান ক্যামেলিয়ার দিকে নির্মল দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলো, এখনো বুঝতে পারোনি? দমে যায় ক্যামেলিয়া। সত্যিকার অর্থে সে সবই বুঝতে পারে। নিজের কিশোরী বয়সের আবেগ, অনুভূতি সব কিছুই সে অনুভব করতে পারে, কিন্তু কোনো এক অজানা কারণে সেগুলো জিসানের সামনে প্রকাশ করতে পারে না। জিসান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা, ধীরে ধীরে সব বোঝা যাবে। আচ্ছা, আপনি কি রাজনীতি করেন? না, কেন বলো তো? তাহলে ওই লোকগুলো আপনার কথায় কেন চলে এলো? ওরা আমার বডিগার্ড। বাবার নির্দেশনায় ওরা দিনরাত আড়ালে থেকে আমাকে পাহারা দেয়। আমি বাবার একমাত্র ছেলে কিনা বাবা, আর ওরা ভাবে আমি কিছুই জানি না, অথচ আমি সবই জানি। ওদের ফোন নাম্বারও কালেক্ট করে রেখেছিলাম, আর দেখো
সময় ও সুযোগ বুঝে ওরা কাজেও লেগে গেল। কি বলো? ক্যামেলিয়া মাথা নেড়ে সম্মতি জানালো। তারপর রিস্টওয়াচ দেখে জিসানকে ব্যস্ত কণ্ঠে বলল, আমার কোচিংয়ে যেতে হবে, লেট হয়ে যাচ্ছে। বলে ক্যামেলিয়া দ্রুত পায়ে সামনে এগোতে লাগলো। পেছন থেকে জিসান চেঁচিয়ে বলে উঠল, আগামীকাল বিকাল 3টায় ঠিক এমন সময় আমি এখানে উপস্থিত থাকব। প্রিয়দর্শিনীর উপস্থিতি একান্তভাবে কামনা করছি। ক্যামেলিয়া কোনো কথা না বলে পেছন ঘুরে জিসানের দিকে এক পলক তাকিয়ে লাজুক ভঙ্গিতে মুচকি হাসল। তার কিশোরী বয়সের সদ্য আবেগ ফোটা হৃদয়ে জিসান যে তুমুল অনুভূতির ঢেউ বইয়ে দিচ্ছে সেটা কি জিসান জানে? দেখ লিয়া, ওই যে তোর রোমিও। ক্যামেলিয়া অবাক নয়নে বাসের জানালা দিয়ে সামনে তাকালো। সাদা শার্ট, কালো জিন্স, কালো সানগ্লাস আর এলোমেলো চুল নিয়ে জিসান বাইক নিয়ে সমান গতিতে বাসের সাথে সাথে ছুটে চলেছে। তার পেছন পেছন আরও কয়েকটা বাইক। ক্যামেলিয়াকে দেখা মাত্রই জিসান একটা ফ্লাইং কিস ছুড়ে দিল। ক্যামেলিয়া হাঁ করে কিছু বলতে যাবে, তার আগেই তার আশেপাশে থাকা বান্ধবীরা সমস্বরে হেসে উঠল। লামিয়া বলল, বান্ধবী, এই বয়সে তোর দেখি পাক্কা আশিক জুটে গেছে।